হ্যাকিং শব্দটি অনেকের কাছেই আতঙ্ক বা আগ্রহের বিষয়। হ্যাকিং কি, ইথিক্যাল হ্যাকিং কি, আপনি একজন সম্পূর্ণ হ্যাকার হতে গেলে কি কি করা প্রয়োজন এবং হ্যাকিং থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং পরিপূর্ণ হ্যাকার হতে গেলে আপনার কতদিন সময় লাগতে পারে, এই সকল তথ্যই জানাবো আজকের পুরো ভিডিও জুড়ে। তার আগে হ্যাকিং সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা। কথায় বলতে গেলে অনলাইন জগতে অন্যের কিছু প্রাইভেট জিনিস তার পারমিশন ছাড়া লুকিয়ে সেটিকে দেখা, তার উপর দখলবাজি করা বা লুটপাট করাকেই হ্যাকিং বলা হয়। সেটা হতে পারে সোশ্যাল সাইট, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, সিসি ক্যামেরা থেকে শুরু করে আপনার গাড়ির ট্র্যাকিং পর্যন্ত যত কিছুই আপনি অনলাইনে করছেন সব কিছুই। অনেকেই মুভিতে দেখে থাকবেন বা অনেকের ধারণা আছে রাগ করে কম্পিউটারের সামনে বসে কিবোর্ডের উপর ঝড় তুলে কম্পিউটার স্ক্রিনের উপর বেশ কিছু লেখা উঠলেই একটি সাইট হ্যাকিং হয়ে যায়। বিষয়টি এতটাও সোজা না, আবার বিষয়টি এতটাও কঠিন না। তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। বর্তমানে অনেক হ্যাকিং সিস্টেম থাকলেও উল্লেখযোগ্য বা জনপ্রিয় হ্যাকিং সিস্টেম হচ্ছে তিনটি, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস, নাম্বার 2 সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং, নাম্বার 3 হচ্ছে ক্র্যাকিং পাসওয়ার্ড। প্রথমে আসা যাক নাম্বার 3, ক্র্যাকিং পাসওয়ার্ড। এই হ্যাকিংগুলি সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপস এবং সফটওয়্যারের মাধ্যমে করা হয়, যেগুলির ভিতরে লক্ষ কোটি পাসওয়ার্ড সেট করা থাকে এবং এই সফটওয়্যারগুলি অ্যাপ্লাই করার পর সেই লক্ষ কোটি পাসওয়ার্ডের ভিতর যদি পাসওয়ার্ড ম্যাচিং করে যায় তাহলে সহজেই একটি ইউজারের পাসওয়ার্ড হ্যাকিং করা সম্ভব। বিশেষ করে এই সফটওয়্যার বা অ্যাপসগুলি আগে ব্যবহার করা হতো যেখানে পাসওয়ার্ড রিলেটেড হ্যাকিং থাকতো। এটি একসময় খুব জনপ্রিয় হ্যাকিং সাইট বা হ্যাকিং মাধ্যম বলে মনে করা হতো, কারণ আগে আমরা কোথাও পাসওয়ার্ড দেওয়ার আগে কোনো ধরনের হার্ড পাসওয়ার্ড ইউজ করতাম না, যার ফলে সহজেই এই অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে আপনার পাসওয়ার্ডকে নিমিষেই ভেঙে ফেলা সম্ভব হতো। তবে ডিজিটাল যুগে এখন প্রায় সকলেই জানে পাসওয়ার্ড জনিত বিষয়গুলি অনেক হার্ড দিতে হয়, অর্থাৎ আগে মাথা না ঘামালেও এখন পাসওয়ার্ড দেওয়ার সময় সকলেই সেটি চিন্তা ভাবনা করেই দেয়। এর জন্য আগে একসময় জনপ্রিয় থাকলেও এখন এই ধরনের অ্যাপস বা সফটওয়্যারগুলি তেমন কাজ করে না। এই ধরনের হ্যাকার হতে গেলে আপনাকে কোনো উচ্চশিক্ষিত হতে হবে না, কোনো কোডিং জানতে হবে না বা কোনো মাথা ঘামাতে হবে না। শুধুমাত্র সফটওয়্যার এবং কিছু সফটওয়্যারের টিউটোরিয়াল দেখলেই এই ধরনের হ্যাকার হওয়া সম্ভব। এই ধরনের হ্যাকার হতে গেলে আপনাকে 2-4 বছর পরিশ্রম করতে হবে না, 2-4 দিন পরিশ্রম করলেই যথেষ্ট। এবার আসা যাক নাম্বার 2, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং সাইট। এই ধরনের হ্যাক করতে গেলে অবশ্যই আপনাকে অল্প পরিমাণ হলেও ওয়েব ডেভেলপার এবং কোডিংয়ের খেলা জানতে হবে, কারণ যে সকল সাইট থেকে আপনাকে হ্যাক করে নিয়ে আসা হবে হুবহু ওইরকম একটা ওয়েবসাইট বা হুবহু ওইরকম একটা পেজ তাদের ডেভেলপ করতে হয়। ভুলক্রমে আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন আপনার মূল্যবান অ্যাকাউন্টটি চলে যাবে তাদের হাতে। মনে করেন আপনি ফেসবুক ব্যবহার করছেন, এমন সময় আপনার সামনে একটি নিউজ আসলো। এমন কিছু নিউজ থাকে যেগুলি দেখার পর মাথা অনেকটাই কাজ করে না, শুধুমাত্র জানার ইচ্ছে থাকে কি হয়েছে। যেমন হতে পারে হলিউড কিং বাদশাহ শাহরুখ খান আর নেই, কোনো নায়ক নায়িকার গোপন ছবি ফাঁস হয়েছে, বা 5 লক্ষ টাকার বাইক পাচ্ছেন 1 লক্ষ টাকায়। এই ধরনের নিউজ দেখে সাধারণত আমরা সকলেই ক্লিক করি। যারা এই ধরনের সাইট তৈরি করে বা কাউকে টার্গেট করে অনেকদিন ধরেই তারা ওই পার্সনকে জাজ করে যে তার আগ্রহটা আসলে কিসের উপরে। ঠিক ওই রিলেটেড নিউজগুলি আপনার সামনে শো করাবে, ঠিক হুবহু ওইরকম একটি পেজ বা ফেসবুকে লগ ইন করতে বলবে এবং আপনি সেখানে লগ ইন করলেই আপনার পুরো পাসওয়ার্ড বা আপনার পুরো অ্যাকাউন্টটি চলে যাবে হ্যাকারের হাতে। এই ধরনের হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই শুধুমাত্র কিছু ভেরিফাইড পেজ থেকে আপনি নিউজগুলি দেখবেন, অথবা কিছু ভেরিফাইড পেজেই শুধুমাত্র লাইক ফলো করে রাখবেন। আর এই ধরনের হ্যাকার হতে গেলে আপনি 1 মাস থেকে 1 বছরের ভিতর খুব ভালো মানের জ্ঞান অর্জন করতে পারবেন। তবে আপনি যদি কৌশল এবং টেকনিক অবলম্বন করতে পারেন এই হ্যাকিং দিয়েও অন্য লেভেলে হ্যাকিং পর্যন্ত করা সম্ভব। এবার আসা যাক নাম্বার 1 হ্যাকিং সিস্টেম, ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস। এই ধরনের হ্যাকার বা হ্যাকিং দুটাই প্রো লেভেলের হয়ে থাকে, কারণ এদের সাইট ডেভেলপিং থেকে শুরু করে কোডিং, নেটওয়ার্কিং এবং নিজস্ব বুদ্ধিমত্তার অনেক প্রয়োজন হয়। এছাড়াও কিছু ডিভাইস, কিছু ভাইরাস থেকে শুরু করে সবকিছুই ডেভেলপ করতে পারে তারা নিজেরাই। এখানে নিজস্ব বুদ্ধিমত্তা এবং কৌশল দিয়ে অদম্য দক্ষতা এবং কোডিং, নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ভুলকে কাজে লাগিয়ে তারা হাসিল করে নিতে পারে আপনার সবকিছু। বাংলায় যাকে বলা হয় সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া।
ঠিক যেমন হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। প্রথমে কয়েকজনকে কৌশলে মেইল পাঠানো হয় চাকরি চেয়ে, এবং কেউ একজন সেই মেইলটিকে ডাউনলোড করে এবং আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংকের সকল পিসি প্রিন্টারের আয়ত্ত নিয়ে নেয় হ্যাকাররা। এবং আমরা কম বেশি সকলেই সেই নিউজটা দেখেছি। হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে লুট করা হয় হ্যাকিং এর মাধ্যমে। তাহলে বুঝতেই পারছেন এই ধরনের হ্যাকিং কতটা ডেঞ্জারাস বা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এই ধরনের হ্যাকিং শেখার জন্য কোনো বয়স সীমা নির্ধারিত নেই। এখানে হ্যাকিং, কোডিং এবং বুদ্ধিমত্তার পরিচয় যে যত বেশি দিতে পারবে তার হ্যাকিং স্কিল বা সে তত বড় হ্যাকার হতে পারবে। তবে আনুমানিক এই ধরনের হ্যাকার হতে গেলে 10, 15 বা 20 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আগের যেই দুইটি হ্যাকিং এর কথা বললাম, ক্র্যাকিং পাসওয়ার্ড বা ফিশিং, এই দুটি মনে করেন সার্কাসে চোখে ভিলকি লাগিয়ে জাদু দেখানোর মতো। আর নাম্বার 3 যেই হ্যাকিং এর কথা বললাম, এটা পুরোটাই ব্ল্যাক ম্যাজিকের মতো। এটা সম্পূর্ণ রিয়েল হ্যাকিং সোর্স। তবে তারা সাধারণত এই বড় অভিজ্ঞতা আমাদের মতো ছোট ইউজারের ক্ষেত্রে কাজে লাগাবে না। অর্থাৎ তাদের 15-20 বছরের অভিজ্ঞতা সাধারণ কোনো কাজের জন্য সময় তারা ব্যয় করে না। আর যদি কোনো কারণে আপনাকে তারা টার্গেট করে থাকে তাহলে ধরেই নিতে হবে তারা আপনাকে ক্রাশ করে নেবে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যেহেতু বড় হ্যাকার বা হ্যাকিং করে, তারা হ্যাকিং করে কোথায়? অনেক বড় বড় জায়গা বা অনেক বড় বড় কোম্পানিতে। সেখানেও নিশ্চয়ই হ্যাকিং বা হ্যাকাররা থাকে। তাহলে কিভাবে হ্যাকিংটা সম্ভব হয়? নর্মাল একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি, সাধারণত দাবা খেলায় দুই পক্ষের সমান পাওয়ার থাকে। সবাই চুপ করে সেই সুযোগটার অপেক্ষায় থাকে কখন সে একটি ভুল চাল দিবে, এবং একটি ভুল চাল দেওয়া মানে তার রাজা মন্ত্রী থেকে শুরু করে পুরো রাজত্বই গায়েব হয়ে যাবে। ঠিক হ্যাকিং এর ক্ষেত্রে এমনটাই ঘটে। বড় বড় হ্যাকাররা যখন তাদের ভেতর দ্বন্দ্ব তৈরি করে, ঠিক এমনটাই সুযোগ বা পন্থা অবলম্বন করে থাকে তারা। এই তো গেল হ্যাকিং সাইট। এবার আসা যাক হ্যাকারের কিছু ধরন নিয়ে। হ্যাকাররা সাধারণত 3 ধরনের হয়ে থাকে: হোয়াইট, গ্রে এবং ব্ল্যাক হ্যাকার। হোয়াইট হ্যাকার নিজের স্বার্থের জন্য কোনো ধরনের হ্যাক করে না, বরং তারা ব্যক্তি, কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের কোনো দুর্বল জায়গা থাকলে তারা সেই ব্যক্তি, প্রতিষ্ঠানকে জানিয়ে দেয় যে আপনার এই সাইটের এই প্রবলেম রয়েছে, যার কারণে সাইটটি হ্যাক হতে পারে বা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তাদের অভিজ্ঞতাটা তারা ভালো কাজের জন্য ব্যয় করে। এদেরকে বলা হয় হোয়াইট হ্যাকার। এবং গ্রে হ্যাকার। গ্রে হ্যাকাররা সাধারণত হোয়াইট হ্যাকারদের মতোই আচরণ করে, তবে তারা অনেক সময় নিজের স্বার্থে খারাপ কিছুও করে থাকে। একেই বলা হয় গ্রে হ্যাকার। আর ব্ল্যাক হ্যাকার হোয়াইট হ্যাকারের সম্পূর্ণ বিপরীত। তারা কখনো তাদের অভিজ্ঞতাটাকে ভালো কাজের জন্য ব্যয় করে না, অর্থাৎ নিজের স্বার্থে বা কিছু অর্থের জন্য কোনো কোম্পানি, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তারা বিপদে ফেলে হ্যাকিং এর মাধ্যমে। এই তো গেল হ্যাকিং বা হ্যাকার। এবার আসা যাক ভিন্ন টুইস্টে। আমরা কম বেশি সকলেই জানি বা দেখে থাকি, অনেক সময় পুলিশ, টিভি বা র্যাব বা বাংলাদেশ প্রশাসন সহজেই সোশ্যাল ক্রাইমগুলোকে তারা বের করতে পারে বা ট্র্যাক করতে পারে বা আপনার লোকেশন ট্র্যাক করতে পারে। তাহলে তারা কি অনেক বড় ধরনের হ্যাকার? এই প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, তার আগে আপনাদের ছোট্ট করে বলে নেই ইথিক্যাল হ্যাকিং কি। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে আপনি একজন হ্যাকার এবং আপনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা কোম্পানিকে প্রোটেক্ট করা। অর্থাৎ আপনি একজন হ্যাকার, আপনি জানেন কি কি পন্থা অবলম্বন করে হ্যাক করা সম্ভব, এবং এই সকল হ্যাক থেকে আপনি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো দেশকে সেবা দিচ্ছেন। অর্থাৎ আপনি একজন ইথিক্যাল হ্যাকার। এবার আসা যাক পূর্ব প্রসঙ্গে। তাহলে বাংলাদেশের সাইবার প্রশাসন বা সরকারি প্রশাসনরা কি অনেক বড় হ্যাকার? না, তারা এক ধরনের ইথিক্যাল হ্যাকার। তারা দেশকে প্রোটেক্ট করে, তবে তাদেরকে হ্যাক করতে হয় না। কারণ বড় বড় যত কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে অনলাইনের মাধ্যমে, তাদের সাথে গভর্নমেন্টের একটি চুক্তি থাকে যে তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ ইনফরমেশন নেবে তার একটা ডকুমেন্ট বাংলাদেশ প্রশাসনের কাছে থাকবে। অর্থাৎ বাংলাদেশের যত ফেসবুক অ্যাক্টিভিটি থেকে শুরু করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যত অ্যাক্টিভিটি আছে, সকল ইনফরমেশনের একটি ডকুমেন্ট বাংলাদেশ প্রশাসনের কাছে থাকে। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের প্রশাসনরা কিভাবে ট্র্যাকিং করে বা কিভাবে সাইবার ক্রাইম থেকে সকলকে রক্ষা করে। এখান থেকে বড় শিক্ষণীয় বিষয় একটি, সেটি হচ্ছে আপনি যে অনলাইনে বাবু, ময়না, টিয়া, জানকে ছবি, ভিডিও বা অডিও পাঠাচ্ছেন, সেখানে কিন্তু আরো একজনের নজরদারি থাকে। সো বি কেয়ারফুল। বুঝো না এই ব্যাপারটা? হ্যাকিং কি, কিভাবে হ্যাকিং করা হয় এবং কিভাবে হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন সেটি নিয়ে আলোচনা করেছি। তবে ডিপলি কোনো বিষয়ের উপর ফোকাস করতে পারিনি, যেমন মোবাইল হ্যাকিং, ফেসবুক হ্যাকিং, পিসি হ্যাকিং, নেটওয়ার্কিং হ্যাকিং। এগুলি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে।
আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওগুলি মিস করতে না চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।